জুলাইকে কেউ যেন নিজের স্বার্থে ব্যবহার না করে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়। যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। ইসিতে শেষ দিনে নিষ্পত্তি হচ্ছে অর্ধশতাধিক আপিল। ৩ অভিযোগে ছাত্রদলের কমিশন ভবন ঘেরাও। পোস্টাল ব্যালট নিয়ে গুজব ঠেকানোর তাগিদ বিশ্লেষকদের। গুমের মামলায় হাসিনা জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ মার্চ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। জুলাইয়ে ৯ হত্যায় তাপস নানক সহ ২৮ জনকে গ্রেপ্তারি পরোয়ানা। নারায়ণগঞ্জের ভাসমান ড্রামের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী খুন। এবং মাস পেরিয়ে গেলেও ওসমান হাদির হত্যার শুটার ফয়সাল সহ মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ। তাদের কালো ছায়া, সে ছায়াটা বাংলাদেশে ছিল এবং এখনো আছে। আমাদের সরকার কিংবা আমাদের রাষ্ট্র এই হত্যার বিচারটাই করতে পারছে না। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি নাজমুস সাকিব। জুলাইয়ের হত্যাযজ্ঞকে গণহত্যা আখ্যা দিয়ে অভ্যুত্থানকে ব্যক্তি স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাইয়ের শহীদ আহতদের জন্য আলাদা বিভাগ খোলার আশ্বাস দেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারম্যানকে কাছে পেয়ে বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিস্তারিত প্রতিবেদনে। ১৪০০ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ। অভ্যুত্থানে আত্মত্যাগের ক্ষত বয়ে বেড়াচ্ছেন হাজারো লড়াকু মানুষ। জুলাইয়ের এই শহীদ ও আহত পরিবারের স্বজনদের সঙ্গেই বিএনপির মতবিনিময়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে অশ্রুসিক্ত হন আহত ও শহীদ পরিবারের স্বজনরা। অনেকে বিচার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। বলেন, যে কোনো মূল্যে জুলাই হত্যার বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার দাবিও তোলেন তারা। সংগ্রাম না করত। আমার ছেলে 4 আগস্ট মিরপুর 10-এ আন্দোলনরত অবস্থায় তাকে স্বৈরাচার ডান বুকে গুলি করে, তার ডান বুক থেকে গুলি লেগে বাম বুক থেকে বের হয়ে যায়। আমার ছেলে বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। আমার দায়িত্ববোধ থেকে, আমার আনুগত্য থেকে আমার স্বীকার করতে হবে, আমরা বিএনপির পরিবার ভবিষ্যতেও আমাদের এই শহীদ পরিবারের পাশে ইনশাল্লাহ থাকবে। তারা শুনতে পারছে যে আমি হসপিটালে কাতরাচ্ছি, আমি হসপিটালে ছিলাম। এই আসিফ, নাহিদ, সার্জিস কেউ আমাকে দেখতে যায় নাই, ইভেন কেউ খোঁজও নেয় নাই। মতবিনিময় অনুষ্ঠানে সবার কথা শোনেন তারেক রহমান। নিজের চেয়ার ছেড়ে হেঁটে যান স্টেজের সামনে। এ সময় তার কাছে নিজেদের দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই যোদ্ধাদের শিক্ষা, সুচিকিৎসা ও জুলাই হত্যার বিচারের দায়িত্ব তাদেরকেই দিতে চাই বিএনপি। যারা আহত আছেন তাদের সুচিকিৎসার জন্য ওই আহতদের মধ্যে থেকে কিংবা তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেন আমরা দায়িত্ব দিব না যে তারা ওই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং সরকার পুরো দায়িত্ব নেবে। জুলাইয়ের হত্যাযজ্ঞকে গণহত্যা আখ্যা দেন তারেক রহমান। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাইয়ের শহীদ ও আহতদের জন্য আলাদা বিভাগ খোলার আশ্বাস দেন তিনি। যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব বঞ্চিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হচ্ছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি
ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। জুলাই কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, কেউ যেন নিজেদের স্বার্থে জুলাইকে ব্যবহার করতে না পারে। আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে এমন শোকের সমাবেশ চলতে থাকবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আফজাল হোসেন, এখন, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির শেষ দিনে এই পর্যন্ত 35টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 10টি আবেদন। এসব বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, 35টি আবেদনের নিষ্পত্তি হয়েছে আমরা বলছিলাম, এদের মধ্যে কোন কোন হেভিওয়েট প্রার্থী রয়েছেন একটু বিস্তারিত জানান আমাদের। লাইবা, এখানটায় আমরা হেভিওয়েট প্রার্থী খুব একটা দেখিনি এখন পর্যন্ত। আমরা যেমনটি বলছিলাম সকাল থেকে, আজকে যে মূলত নিয়মিত 35টি আবেদন যেটি ছিল শুনানি করার কথা সেটি এখন পর্যন্ত হয়ে গিয়েছে। এর বাইরে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম পেন্ডিং যে আবেদনগুলো রয়েছে 30টির মতো, এবারও আমরা লক্ষ্য করছিলাম এখান থেকেও মূলত 35টি থেকে 5টি আবেদন এখানে যুক্ত হয়েছে, তথা দুপুরের ভাগের পর মূলত 35টি আবেদন নিয়ে নির্বাচন কমিশন 35টি শুনানি নিয়ে তারা নিষ্পত্তি করবে। মূলত এখানে আমরা যেমন লক্ষ্য করছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি এবং জামাতের যে পাল্টা আপিলগুলো রয়েছে সেগুলো মূলত রয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের একটি বিষয় লক্ষ্য করছিলাম এবং একই সাথে এখানটায় ঋণ খেলাপি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। আপনি জেনে থাকবেন যে এখানে শুনানির যেহেতু একটি নিয়ম রয়েছে, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সামনেই সবকিছু উপস্থাপন করতে হয়। যারা আপিল করেছেন তাদের পক্ষ থেকেও আইনজীবীরা কথা বলেন এবং সেই সাথে সংশ্লিষ্ট আসনের যে রিটার্নিং কর্মকর্তা থাকে সেই রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে মূলত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, যেমনটি আপনিও বলছিলেন যে 10টির মতো মঞ্জুর করা হয়েছে। মঞ্জুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ছোটোখাটো যেগুলো ভুল ছিল সেগুলো মূলত সংশোধন শেষে মঞ্জুর হয়েছে। তবে নামঞ্জুরের ক্ষেত্রে যেমনটি লক্ষ্য করছিলাম যে এখানে বিশেষ করে যে ঋণ খেলাপি সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বিভিন্নভাবে উঠে এসেছে এবং একই সাথে আমরা দেখেছিলাম ফেনী 3 আসনের যে আব্দুল আওয়াল মিন্টু, তার আবেদনটি মূলত পেন্ডিং অবস্থায় রাখা হচ্ছে, যেটি মূলত দুপুরের পর করা হবে। একইভাবে বিএনপির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে যাদের মূলত আবেদন নিষ্পত্তি হবে দুপুরের পর, তথা যে বিরতি চলছে তার পরে লাইভা। আমার কাছে এ ছিল এখনকার সবশেষ। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের শুনানির শেষ দিন আজ, আর এ নিয়ে আরও জানাচ্ছিলেন মিয়া আমিরুল। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনেই নির্বাচন কমিশনের সামনে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা জানানোর পাশাপাশি কমিশনের নিরপেক্ষতার বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল। শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে বিস্তারিত। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝ বরাবর রাখা, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ব্যক্তি পর্যায়ে ব্যালট পাওয়ার খবরে নানা আলোচনা সমালোচনা চলছে। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে রোববার সকাল থেকে ইসি সচিবালয়ে ঘেরাও করে ছাত্রদল। ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের পাশাপাশি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। এই সময় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর হয়ে কাজ করছে। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদাহরণ টেনে তিনি আরও বলেন, বিশেষ একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হয়েছিল। বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তারা সরাসরি এখানে এসে সিএসসি হোক কিংবা যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করে। তাদের অবাধ বিচরণ সচিবালয়, তাদের কোনো কাজ কিন্তু সেখানে নেই, কিন্তু তারা সচিবালয় বলেন, এই নির্বাচন কমিশন বলেন, সব জায়গায় গিয়ে তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে। আমরা সন্দেহ প্রকাশ করছি জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব তারা করতে পারে, যে তারা তাদের মতো করে যে সেট আপ সেই মেকানিজম করছে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। সে কারণে আমরা আজকে এই কমিশন ঘেরাওয়ের মাধ্যমে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা 2টি চিঠি ইস্যু করলো, সেটি সরাসরি নির্বাচন প্রভাব করে। পোস্টাল ব্যালট সহ বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার এবং কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে কর্মসূচিকে ঘিরে নির্বাচন কমিশন ভবন এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক।
পুলক, জানাবেন যে ছাত্রদলের কর্মসূচিতে কি বলছেন নেতাকর্মীরা এবং এখনো তাদের কর্মসূচি চলছে কিনা? ধন্যবাদ সাকিব। ব্যালট পেপার নিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিন্তু আজকে ছাত্রদলের এই কর্মসূচিতে ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং ছাত্রদলের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে এসেছিল সকালবেলা থেকেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচিটি পালন করছে। আমরা সকালবেলা দেখেছিলাম যে তারা নির্বাচন কমিশনের ভিতরে এক দফা ভিতরে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর যে বাহিনীরা রয়েছে তাদের বাধার মুখে কিন্তু তারা এটি পিছনে সরে আসে এবং এরপর থেকে কিন্তু নির্বাচন কমিশন ভবনের যে সামনে রাস্তাটি রয়েছে সেখানে তারা বসে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বলছেন, যারা অভিযোগ করছেন যে জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ একটি সেটআপের মাধ্যমে একটি ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং এই অভিযোগটি কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষে তারা বলছে যে এই প্রক্রিয়াটি আসলে জাতীয় নির্বাচনও একটি বড় ধরনের কারচুপি বলে মনে করছেন তারা আসতে পারে এবং নীলনকশা করা হচ্ছে বলে তারা দাবি করছেন। এবং ছাত্রদলের যে রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দিকে কিন্তু তারা আঙ্গুল তুলছেন এবং বিশেষ করে শাবিপ্রবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাম্প্রতিক নির্বাচন অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে গিয়ে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করার বিষয়েও কিন্তু তিনি কথা বলছেন, এগুলো বিষয়ে তিনি অভিযোগ করেছেন। এছাড়া তিনি বলেন যে এই যে রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন সেটি সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধ বিচরণ এবং প্রভাব বিস্তার করছে বলেও তিনি এইসব অভিযোগ করছেন। সাকিব, আমরা দেখেছিলাম যে সকাল থেকেই তারা এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু ঠিক রাখতে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি যথেষ্ট নিয়োগ রয়েছে এবং তারা কিন্তু এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি কিন্তু তারা দেখভাল করছে। সাকিব, এই ছিল আমার কাছে আপাতত নির্বাচন কমিশনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। ইসি ভবন ঘেরাও করেছে ছাত্রদল, সে খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক। পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে ভোটের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন গুজব ছড়ানোর কারণে ভোটারদের মাঝে কিছুটা আস্থার সংকট তৈরি হলেও নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির সুযোগ নেই। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। পাশাপাশি সরকারি চাকরিজীবী, নির্বাচনী কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন, যার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে এরই মধ্যে নিবন্ধন করেছেন 15,33,000-এরও বেশি ভোটার। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ভিডিওতে দেখা যায় নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিরা বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট গুনছেন। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলছে বিএনপি। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে থাকার বিষয়েও আপত্তি জানিয়েছে দলটি। তবে জামায়াতে ইসলামী বলছে বিদেশে তাদের কোনো শাখা নেই, অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশের বাইরে কোনো দলেরই কোনো রাজনৈতিক শাখা রাখার কোনো বিধান নাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বাইরে কোনো রাজনৈতিক সংগঠন নাই। জামাত ইসলামী অমুক দেশ, জামাত ইসলামী অমুক দেশ, এই ধরনের কোনো রাজনৈতিক শাখা আমাদের নাই, কিন্তু অন্যান্য দলগুলো আছে। আরপিওকে সরাসরি ভায়োলেশন করে ওনারা এটা করেছেন। যে অভিযোগটা করেছেন এটা একটা ভুয়া অভিযোগ আমি মনে করি। আর পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলছে তাদের এ ধরনের দাবি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। যতদূর আমরা জানি যে এটা প্রতীকের যেই নামের অক্ষরের ক্রমানুসারে দেয়া হয়েছে, তো যদি একটা প্রসেস ফলো করা হয় আমার মনে হয় না সেখানে কোনো সেই প্রসেস নিয়ে কথা উঠতে পারে। কিন্তু এই ধরনের রিউমার ছড়ানো যে তাদের ভোট কমানোর জন্য এটা করা হয়েছে, এটা আসলে হাস্যকর শোনা। এটা নিয়ে আমরা দেখেছি যে অনেকে বলছেন যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে কিংবা, তো আমরা মনে করি যে এটা এক ধরনের অশনি সংকেত। বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির সুযোগ নেই। তবে গুজব ছড়ানোর কারণে ভোটারদের মাঝে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি। প্রত্যেক ভোটার যখন ভোট দেবে তখন তাকে
একটা কিউআর কোড স্ক্যান করতে হবে এবং এটা ডিফারেন্ট, একজনের সঙ্গে আরেকজন মিলবে না। 2 হচ্ছে তাকে লাইভলাইনে ছবি আপলোড করতে হবে। এগুলো ছাড়া ভোট দেওয়া সম্ভব না। কাজেই আমরা যদি মনে করে থাকি যে আমার ভোটটা আপনি দেবেন বা আপনার ভোটটা আমি দেবো, এই সুযোগটা এখানে নাই। আর তারপরে বড় কথাটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটছে, এটা এক ধরনের রিউমার বা এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি করে দিয়েছে। এই জন্যই ইলেকশন কমিশন উচিত হবে এই যে বাইরে ইভেন কি যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব জায়গায় মেসেজ দিয়ে দেওয়া যে এই কাজগুলো যেন না করা হয়। এদিকে বিএনপির দাবির মুখে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। পুলিশের লুট করা অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না বলে নিশ্চয়তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী শেষে সাংবাদিকদের এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। নির্বাচনের সময় পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসছে জানিয়ে আরও বলেন, এসব অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিবাদ ও চরমপন্থা আগের তুলনায় অনেক কমেছে বলেও দাবি করেন উপদেষ্টা। বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যা 6:30টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করবেন। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরোয়ার এবং মাওলানা রফিকুল ইসলাম খান। এর আগে সবশেষ গত বছর অক্টোবরের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের শীর্ষ নেতারা। 24-এর গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে সৈকত সহ 9 জনকে হত্যা মামলায় শেখ তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 29 জানুয়ারি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুমের আরেক মামলায় শেখ হাসিনা এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সময় ঠিক করেছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসানের প্রতিবেদন। 24-এর ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে, রাজধানী জুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ। 19 জুলাই বিকেলে নূরজাহান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহমুদুর রহমান সৈকত গুলিবিদ্ধ হয়। হাসপাতালে মারা যান সৈকত। এ ঘটনায় সৈকতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া রোকন রাজু সহ জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুর এলাকায় হত্যার শিকার হন 9 জন। দীর্ঘ তদন্ত শেষে 9টি হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আসামি করা হয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ তাপস, পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার সহ 28 জনকে। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ শুনানি হয়। অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 29 জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এখানে 3টা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও, ভিডিও, ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময় আপনারা এক এক করে দেখতে পাবেন। মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা ও হত্যাকাণ্ডে শেখ তাপস ও নানকের সম্পৃক্ততার শক্ত প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই 28 জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত। এছাড়া গুমের আরেকটি মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে
তদন্ত প্রতিবেদন 25 মার্চ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এদিন ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। নাটোরের জনসংখ্যার 49% নারী হলেও বরাবরই পিছিয়ে কর্মসংস্থানে। ভোটের সময় বিষয়টি সামনে এলেও শেষ পর্যন্ত কতটা গুরুত্ব পাবে নানা সমীকরণ আর হিসাব নিকেশে। নাটোরে নারী ভোটারদের প্রত্যাশা নিয়ে মাহবুব হোসেনের প্রতিবেদন। উত্তরের কৃষি বৈচিত্র্যের জেলা নাটোর। জেলার 20 লাখ জনগোষ্ঠীর অন্তত 49% নারী। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নারী ভোটাররা। সদর উপজেলার নারী কৃষক উর্মিলা রানী মণ্ডল আসছে নির্বাচনে কৃষিবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এমনটাই চাওয়া তার। অন্যান্য নারী কৃষকদের প্রত্যাশা যে সরকারি আসুক কৃষি উপকরণের মূল্য যেন কমে আসে। আমরা সরকারে ভোট দিয়ে পাশ করাই জন্য যে আমারে দিকে একটু নজর দিবি, আমারে দেখবি যে জিনিসপাতি কম দামে দিবি। এখন আমরা তো নতুন সরকার আসে গঠন করব, আমরা আনন্দতে তাক ভোট দিব, তাহলে আমারও কত সেভাবে আনন্দ সরকার আমারে রাখার চেষ্টা করবে। রেশমগুটির উদ্যোক্তা আরিফা আওয়াল রেশমা নারীদের কর্মসংস্থানে ভূমিকা রাখলেও নানা প্রতিবন্ধকতায় বাড়াতে পারছে না ব্যবসার পরিধি। তাই নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এমন জনপ্রতিনিধি চান তিনি। উদ্যোক্তা বান্ধব যেন কর্মসূচিগুলো আসে এবং কথার সাথে যেন কাজের মিল থাকে। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেই আমাদের মতো আরও যারা বাসায় বসে কাজ করতে চাচ্ছে, আগাতে চাচ্ছে, তারা একটু সাপোর্ট পাইল। নতুন সরকার যেই গঠন করুক, সরকারের কাছে আমাদের কাছে একটাই চাওয়া যে নাটোরে আরও নারী উদ্যোক্তা তৈরি হোক, সেখানে আরও লোক কর্ম পাক। আর সামাজিক নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থানমূলক নতুন প্রতিষ্ঠান আর উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতে ভূমিকা নেবে নতুন সরকার, এমন প্রত্যাশা অনেক নারী ভোটারের। মাহবুব হোসেন, এখন, নাটোর। চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। সকালে নগরের চাঁদগাঁও বি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 8:30টার দিকে বি ব্লকের 14 নম্বর গ্যারেজের সামনে এক নারীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খালে ভাসমান ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে স্থানীয়দের নজরে এলে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার পা বাঁধা অবস্থায় ছিল, তবে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত মোহাম্মদ আলী ভোলার চরফেশনের মুন্সিরহাট এলাকার বাসিন্দা। নিরাপত্তা জোরদারের শর্তে কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্তৃপক্ষের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে জানান কাল সকাল 8টা থেকে কাজে যোগ দেবেন তারা। এর আগে কর্মবিরতির কারণে সকাল থেকে বিপাকে পড়েন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাধারণ রোগীরা। জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলে সেবা কার্যক্রম। বিভিন্ন ওয়ার্ডে ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। শনিবার চিকিৎসা অবহেলার অভিযোগে হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে নারী রোগীর স্বজনদের বিরুদ্ধে। প্রতিবাদে কর্মবিরতি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। এবারে জানাবো দেশের বাইরের খবর। সাম্প্রতিক বিক্ষোভে ইরানে হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে বলে স্বীকার করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। শনিবারের ভাষণে খামেনি প্রথমবারের মতো স্বীকার করেছেন এই বিক্ষোভে অনেকেরই প্রাণ গেছে অমানবিক এবং নৃশংসভাবে, যদিও এর পেছনে রাষ্ট্রদ্রোহীদের ভূমিকা ছিল বলে অভিযোগ তার। খামেনি আরও বলেছেন ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অপরাধী বলে মনে করে। সাফ জানিয়েছেন সাম্প্রতিক অস্থিরতার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনতে চায় তেহরান। এর আগে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। হুঁশিয়ারি দেন ইরান তাদের দমনের চেষ্টা করলে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। آمریکایی‌ها برنامه‌ریزی کردن، فعالیت کردن. آمریکایی‌ها هم اینو من قاطع صریح
আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।